চীন আজ বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী একটি দেশ, কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন আজ থেকে মাত্র 4 দশক আগে এই দেশটির অবস্থা কেমন ছিল? 1980-র দশকের শুরুতে চীনের প্রায় 90% বেশি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। দুর্ভিক্ষ আর চরম অর্থনৈতিক বিপর্যয় পুরো দেশকে আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্তু এর পরের কয়েক দশকে চীন এমন এক অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে যা মানব ইতিহাসের অন্যতম বড় ইকোনমিক মিরাকল হিসেবে গণ্য করা হয়। 1978 সালে গ্লোবাল জিডিপিতে চীনের অবদান ছিল মাত্র 2%। 2026 সালের বর্তমান অর্থনীতি পরিসংখ্যান অনুযায়ী গ্লোবাল জিডিপিতে চীনের অবদান বৃদ্ধি পেয়ে প্রায় 19.2% পৌঁছে গেছে। তাদের দারিদ্র্যের হার এখন 1%-এর নিচে নেমে এসেছে। চীন এখন নমিনাল জিডিপির বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং পিপিপি পারচেসিং পাওয়ার প্রায়োরিটির বিচারে বিশ্বের শীর্ষতম অর্থনীতি। অনেক অর্থেই আজ চীনকে একটি গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা যায়। কিন্তু কিভাবে এই অসম্ভব সম্ভব হলো? কোন সুনির্দিষ্ট রণকৌশল এবং সংস্কারের হাত ধরে চীন এই জায়গায় পৌঁছলো? চীন কিভাবে এতটা শক্তিশালী হলো? আজ আমরা এই ভিডিওতে তার একটি চুলচেরা বিশ্লেষণ করব, তাই সাথে থাকুন। আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। চলুন শুরু করা যাক। বন্ধুরা, চীনকে সম্পূর্ণ বুঝতে হলে চীনের ইতিহাসটা জানতে হবে, একটু পিছিয়ে যেতে হবে। চীন নামের উৎস এবং এর দীর্ঘ ইতিহাসের দিকে তাকালে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে আসে। আন্তর্জাতিকভাবে চায়না নামটি এসেছে একটি প্রাচীন চীনা শব্দ চীন থেকে। চীন একটি প্রাচীন রাজবংশ বা ডাইনেস্টির নাম, যা আজ থেকে প্রায় 2000 বছর আগে চীনকে ঐক্যবদ্ধ করেছিল এবং শাসন করেছিল। এই চীন শব্দ থেকেই তাদের দেশের মানুষকে চীনা বলে ডাকার চল শুরু হয়। তবে চীনারা নিজেদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলের মতো চায়না বলে ডাকে না। তারা নিজেদের দেশের জন্য যে শব্দটি ব্যবহার করে তা হলো ঝাংগু, যার আক্ষরিক অর্থ হলো মিডল কিংডম বা মধ্যবর্তী সাম্রাজ্য। এই নামটি তাদের প্রায় 4000 বছরের পুরনো ইতিহাস এবং সংস্কৃতিকে প্রতিফলিত করে, যেখানে তারা বিশ্বাস করত যে তাদের দেশই হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। ভৌগোলিক আয়তনের দিক থেকে চীন বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। ভারতের সাথে এর সুদীর্ঘ সীমানা রয়েছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে চীনের বিশাল আয়তনের সিংহভাগ মানুষ কিন্তু ভারতের সীমান্ত থেকে বহু দূরে দেশের পূর্ব উপকূলীয় অঞ্চলে বসবাস করে। এর মূল কারণ হলো চীনের পশ্চিমাঞ্চল মূলত দুর্গম হিমালয় পর্বতমালা এবং রুক্ষ মরুভূমি দ্বারা আবৃত, কিন্তু পশ্চিমাঞ্চলীয় এলাকা অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য উপযোগী। নিজেদের বিশাল ভৌগোলিক আয়তন এবং শক্তিশালী শাসন ব্যবস্থার কারণে 19 শতকের আগে পর্যন্ত চীন একটি অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্য হিসেবে টিকেছিল। কিন্তু 19 শতক থেকে চীনকে গ্রাস করে উপনিবেশিক শক্তির আগ্রাসন। ব্রিটিশরা যেভাবে ভারতীয় উপমহাদেশে সরাসরি শাসনভার গ্রহণ করেছিল, চীনে ঠিক সেভাবে সরাসরি শাসন প্রতিষ্ঠা না করলেও পশ্চিমা এবং ইউরোপীয় শক্তিগুলো চীনকে অর্থনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু করে দেয়। এই কারণেই 1839 সাল থেকে শুরু করে 1949 সাল পর্যন্ত সুদীর্ঘ 100 বছরকে চীনারা তাদের ইতিহাসের সেঞ্চুরি অব হিউমিলিয়েশন বা লাঞ্ছনার শতাব্দী বলে অভিহিত করে। এই অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছিল 1839 সালে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে জোরপূর্বক আফিম সরবরাহ শুরু করে। এই মারাত্মক মাদকের নেশায় সমগ্র চীন সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ে যায়। চীন সরকারের তীব্র বিরোধিতা করলে শুরু হয় প্রথম আফিম যুদ্ধ এবং সেই যুদ্ধে চীন পরাজিত হয়। যুদ্ধে পরাজিত হয়ে চীনকে একের পর এক অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যার ফলে হংকংয়ের মতো গুরুত্বপূর্ণ বন্দর এবং অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। এই আফিম যুদ্ধ এবং অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি শক্তিগুলো চীনকে আরও বেশি শোষণ করতে শুরু করে। বিংশ শতাব্দীতে এসে চীনা জনগণের উপর নেমে আসে আরও ভয়াবহ বিপর্যয়। 1937 থেকে 1945 সালের মধ্যবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানি আগ্রাসন এবং উপনিবেশিক বাহিনী চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করে নারকীয় অত্যাচার চালায়। এই সুদীর্ঘ যুদ্ধে প্রায় 3 কোটির বেশি চীনা মানুষ প্রাণ হারান। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে এবং জাপানি বাহিনী পিছু হটলে চীনের মানুষ কিছুটা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই দেশে এক চরম অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। এই গৃহযুদ্ধ মূলত 2 প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে চলছিল: মাও সে-তুংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টি মানে সিসিপি এবং চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল কুওমিতাং মানে কেএমটির মধ্যে।
অবশেষে 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির চূড়ান্ত বিজয়ের মাধ্যমে এই গৃহযুদ্ধের অবসান ঘটে। পরাজিত জাতীয়তাবাদী দলের নেতারা মূল ভূখণ্ড ছেড়ে পাশের একটি দ্বীপে পালিয়ে যায়, যাকে আজ আমরা তাইওয়ান নামে চিনি। আর মূল ভূখণ্ডে কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা করে মাও সে তুং এক নতুন রাষ্ট্র ঘোষণা করেন। 1 অক্টোবর 1949 সালে জন্ম নেয় পিপলস রিপাবলিক অফ চায়না, মানে পিআরসি। মাও সে তুংয়ের শাসনামলে চীন এক সম্পূর্ণ নতুন সমাজতান্ত্রিক আদর্শের দিকে যাত্রা শুরু করে। 1958 সালে তিনি দেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো আমূল বদলে ফেলার লক্ষ্যে একটি অতি উচ্চাভিলাষী মহাপ্রকল্প ঘোষণা করেন, যার নাম ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড। এই প্রকল্পের মূল স্তম্ভ ছিল দুটি। প্রথমত, ভূমি সংস্কার, যেখানে জমিদারদের হাত থেকে সমস্ত জমি কেড়ে নিয়ে তা কৃষকদের মধ্যে বণ্টন করা, এবং পরবর্তীতে কৃষিকে সমবায়ের অধীনে এনে যৌথ খামারে রূপান্তরিত করা হয়। তবে জমির চূড়ান্ত মালিকানা ব্যক্তি মালিকানায় না রেখে সম্পূর্ণ রাষ্ট্রের অধীনে রাখা হয়েছিল। দ্বিতীয় স্তম্ভটি ছিল দ্রুত শিল্পায়ন, একাধারে বড় বড় ইস্পাত কারখানা স্থাপন করা এবং অন্যদিকে দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করা, যাতে তারা নিজেদের ঘরের আঙিনায় বা ব্যাকইয়ার্ডে ছোট ছোট ফার্নেস বা চুল্লি তৈরি করে স্থানীয়ভাবে ইস্পাত উৎপাদন করতে পারে। মাও সে তুংয়ের উদ্দেশ্য দেশ গঠন এবং অর্থনীতিকে শক্তিশালী করা হলেও এই পরিকল্পনার বাস্তবায়ন পদ্ধতি ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। সাধারণ মানুষের তৈরি বাড়ির আঙিনার চুল্লি থেকে যে ইস্পাত উৎপাদিত হচ্ছিল তা ছিল অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর, যার ফলে দেশের বিপুল পরিমাণ কাঁচামাল এবং শ্রম অপচয় হয়। এর চেয়ে বড় বিপর্যয় নেমে আসে কৃষি খাতে। জমি ও ফসলের উপর কৃষকদের নিজস্ব কোনো অধিকার বা মুনাফার অংশ না থাকায় তাদের উৎপাদন বাড়ানোর কোনো ব্যক্তিগত তাগিদ ছিল না, কারণ উৎপাদিত সমস্ত শস্য বাধ্যতামূলকভাবে সরকারকে দিয়ে দিতে হতো। এর ফলে কৃষি উৎপাদনে মারাত্মক ধস নামে। 1958 থেকে 1961 সালের মধ্যে শস্য উৎপাদন প্রায় 15% হ্রাস পায়। একই সময় তীব্র খরা এবং মাও সে তুংয়ের কিছু অবৈজ্ঞানিক এবং খামখেয়ালি নীতির কারণে পুরো চীন জুড়ে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে প্রায় 20 থেকে 40 মিলিয়ন মানুষ অনাহারে মারা যায়, যা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ মানব সৃষ্ট দুর্যোগ হিসেবে চিহ্নিত। এরকমই একটি চরম বিতর্কিত এবং ক্ষতিকারক সিদ্ধান্ত ছিল স্প্যারো এক্সটারমিনেশন ক্যাম্পেন বা চড়ুই পাখি নিধন অভিযান। মাওয়ের ধারণা ছিল চড়ুই পাখিরা ক্ষেতের পাকা শস্যদানা খেয়ে ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে, তাই দেশ থেকে সব চড়ুই পাখিকে মেরে ফেলতে হবে। সরকারের নির্দেশে দেশ জুড়ে লক্ষ লক্ষ চড়ুই পাখি মেরে ফেলা হয়, কিন্তু এর ফলাফল হয় হিতে বিপরীত। চড়ুই পাখি নিধনের কয়েক বছর পর দেখা যায় ক্ষেতে ক্ষতিকারক পোকামাকড় এবং পঙ্গপালের উপদ্রব অবিশ্বাস্য গতিতে বেড়ে যায়, কারণ চড়ুই পাখি প্রাকৃতিকভাবে এই সমস্ত পোকামাকড় খেয়ে তাদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখত। পরিবেশের এই প্রাকৃতিক ভারসাম্য বা ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস করার ফলে পোকামাকড়ের দল চীনের অবশিষ্ট ফসলও সম্পূর্ণ সাবার করে দেয়, যা দুর্ভিক্ষকে আরও ত্বরান্বিত এবং দীর্ঘস্থায়ী করে তোলে। বন্ধুরা, এই টপিক নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমরা অলরেডি বানিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এই বিশাল ব্যর্থতার পর কমিউনিস্ট পার্টির ভেতরে এবং বাইরে মাওয়ের তীব্র সমালোচনা শুরু হয়, কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে নিজের পলিটিক্যাল পাওয়ার সুপ্রতিষ্ঠিত করতে এবং বিরোধীদের দমন করতে মাও 1966 সালে শুরু করেন কালচারাল রেভলিউশন নামে সাংস্কৃতিক বিপ্লব। এর মূল রাজনৈতিক উদ্দেশ্য ছিল কমিউনিস্ট পার্টির ভেতরের সংস্কারপন্থী নেতাদের কুণ্ঠাসা করা এবং মাওয়ের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখা। এই সময়ে মাও তার নিজস্ব প্রোপাগান্ডা এবং প্রচারণাকে তুঙ্গে নিয়ে যায়। দেশের সমস্ত ছাত্র এবং যুব সমাজকে উস্কে দিয়ে একটি বেসামরিক বাহিনী গঠন করা হয়, যাদের বলা হতো রেড গার্ডস। এই বিপ্লবের নামে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক এবং বিজ্ঞানীদের চরম লাঞ্ছনা এবং নির্যাতন করা হয়, যার ফলে দেশ জুড়ে এক চরম অরাজকতা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়। ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মন্দির এবং অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করা হয়। অবশেষে 1968 সালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাও সেনাবাহিনী নামিয়ে এই রেড গার্ডস ব্যবস্থা দমন করেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই সাংস্কৃতিক বিপ্লবের সহিংসতায় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়
এবং মাওয়ের সামগ্রিক ত্রুটিপূর্ণ নীতিমালার কারণে তার সমগ্র শাসন আমলে প্রায় 50 মিলিয়নের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর পর চীনের শাসনভার গ্রহণ করেন ডেং জিয়াওপিং। তাকে আধুনিক চীনের জনক বলা হয়, কারণ তার হাত ধরেই চীনের আসল অর্থনৈতিক রূপান্তর শুরু হয়েছিল। ডেং জিয়াওপি মাওয়ের শাসনামলে চরম নিগৃহীত হয়েছিলেন, তাই তিনি খুব ভালো করেই জানতেন যে অর্থনীতির ওপর রাষ্ট্রের অতিরিক্ত কঠোর নিয়ন্ত্রণ এবং চরমপন্থী কমিউনিস্ট আদর্শ দেশের কোনো কল্যাণ বয়ে আনেনি। তিনি চীনের অর্থনীতিকে উন্মুক্ত করতে চাইলেন এবং শুরু করলেন অর্থনৈতিক উদারীকরণ। তার এই সামগ্রিক অর্থনৈতিক দর্শনকে বলা হয় সোশ্যালাইজেশন উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র। তিনি কমিউনিস্ট রাজনৈতিক কাঠামো ঠিক রেখে অর্থনৈতিক নীতিতে পুঁজিবাদের সফল মিশ্রণ ঘটান। ডেং জিয়াওপি সবার আগে নজর দেন কৃষি খাতের উপর এবং চালু করেন হাউস হোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম। মাওয়ের যৌথ খামারের নীতিকে পুরোপুরি বাতিল না করে তিনি এক চতুর মধ্যপন্থা অবলম্বন করলেন। জমির মালিকানা আগের মতোই রাষ্ট্রের হাতে রইল, কিন্তু ব্যক্তিগত কৃষক পরিবারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে জমি লিজ দেওয়া হলো। এই ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে কৃষকদের একটি নির্দিষ্ট কোটা শস্য সরকারকে সরকারি মূল্যে দিতে হতো, কিন্তু সেই কোটা পূরণ করার পর উদ্বৃত্ত সমস্ত ফসল কৃষকরা মুক্ত বাজারে নিজেদের ইচ্ছে মতো দামে বিক্রি করে সম্পূর্ণ মুনাফা নিজেদের পকেটে পুরতে পারতেন। এই একটিমাত্র সংস্কারের ফলে কৃষকদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়, যার ফলে চীনের কৃষি উৎপাদনে জোয়ার আসে। 1978 থেকে 84 সালের মধ্যে চীনের কৃষি উৎপাদন বার্ষিক গড়ে 7.4% হারে বৃদ্ধি পায় এবং দেশের খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা কোটি কোটি মানুষকে রাতারাতি দারিদ্র্যের গ্রাস থেকে মুক্ত করে। কৃষির এই অবিশ্বাস্য সাফল্য দেখে ডেং এই একই পদ্ধতি প্রয়োগ করলেন শিল্পক্ষেত্রেও, যার নাম দেওয়া হলো ফ্যাক্টরি ম্যানেজার রেসপন্সিবিলিটি সিস্টেম। আগে যেখানে কারখানার সমস্ত সিদ্ধান্ত কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ক্যাডাররা নিত, এখন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলো কারখানার পেশাদার ম্যানেজার এবং শ্রমিকদের হাতে। তারা নিজেরা নির্ধারণ করতে পারতেন তারা কি পণ্য উৎপাদন করবেন, কাঁচামাল কোথা থেকে কিনবেন এবং কত দামে বাজারে বিক্রি করবেন। এই ডিসেন্ট্রালাইজেশনের ফলে কারখানার শ্রমিকদের মধ্যে উৎপাদনশীলতা এবং কাজের গুণগত মান বহু গুণ বেড়ে যায়। চীনের এই দীর্ঘমেয়াদী পরাশক্তি হয়ে ওঠার পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তাদের বিশাল এবং কৌশলগত বিনিয়োগ। মাও সেতুংয়ের সময়কাল থেকেই দেশ জুড়ে সাক্ষরতা অভিযানের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, 1986 সালে ডেং জিয়াওপিংয়ের সরকার বাধ্যতামূলক শিক্ষা আইন মানে কম্পালসারি এডুকেশনাল ল পাশ করে এবং তাকে সুসংহত করে। এই আইনের অধীনে দেশের প্রতিটি শিশুর জন্য 9 বছরের প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ ফ্রি এবং বাধ্যতামূলক করা হয়। চীন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের জিডিপির একটি বড় অংশ শিক্ষা খাতে ব্যয় করতে শুরু করে। চীনের শিক্ষা বাজেটের এই ধারাবাহিক অগ্রগতির ধারা বজায় রেখে 2026 সালের লেটেস্ট ডেটা অনুযায়ী চীন বর্তমানে তাদের মোট জিডিপির প্রায় 4.2% শিক্ষা খাতে ব্যয় করছে। এর বিপরীতে ভারতের বর্তমান শিক্ষা বাজেট তাদের জিডিপির মাত্র 2.8 থেকে 2.9% আশেপাশে ঘুরপাক খাচ্ছে। চীন শুধুমাত্র সাধারণ শিক্ষাই দেয়নি, তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এবং স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স ফিল্ডের উপর। তারা এমন এক বিশাল দক্ষ এবং প্রযুক্তিগতভাবে উন্নত ট্যালেন্ট পুল তৈরি করেছিল যা বিশ্বের যে কোনো বড় ম্যানুফ্যাকচারিংয়ের লোড নিতে সক্ষম। একইভাবে স্বাস্থ্য খাতেও চীনের বিনিয়োগ ছিল চোখে পড়ার মতো। 2026 সালের বর্তমান বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী চীন তাদের জিডিপির প্রায় 5.8% স্বাস্থ্য খাতে ব্যয় করছে, যেখানে ভারতের সরকারি স্বাস্থ্য বাজেট জিডিপির মাত্র 2.1 থেকে 2.2% মধ্যে সীমাবদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্যের এই মজবুত বুনিয়াদের কারণেই চীনের মানব সম্পদ সূচক বিশ্বমানের হয়ে ওঠে এবং চীন তাদের বিপুল জনসংখ্যাকে বোঝায় পরিণত না করে এক পরম সম্পদে রূপান্তরিত করতে পেরেছে। ডেং জিয়াওপিংয়ের আরেকটি দূরদর্শী অর্থনৈতিক পদক্ষেপ ছিল টাউনশিপ অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজেস। এটি গ্রামীণ স্তরে ছোট ও মাঝারি শিল্প গড়ে তোলার এক অনন্য সমবায় মডেল ছিল। পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, হালকা যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই গ্রামীণ এন্টারপ্রাইজগুলো ছড়িয়ে পড়েছিল
এই গ্রামীণ শিল্পায়নের ফলে চীনের শহর এবং গ্রামের মধ্যে থাকা আয়ের বৈষম্য দ্রুত হ্রাস পায় এবং গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হয়ে ওঠে। এরপর 1980 সালে ডেং জিয়াওপিং চীনের উপকূলীয় অঞ্চলে স্থাপন করেন স্পেশাল ইকোনমিক জোন। এই অঞ্চলগুলোতে বিদেশি কোম্পানিগুলোকে ব্যবসা করার জন্য ট্যাক্স ছাড়, আমলাতান্ত্রিক জটিলতাহীন দ্রুত ছাড়পত্র এবং সস্তা ও অত্যন্ত দক্ষ শ্রমিকের নিশ্চয়তা দেওয়া হয়। শেনজেং ছিল চীনের প্রথম স্পেশাল ইকোনমিক জোন। 1980 সালে যা ছিল একটি সাধারণ জেলেদের গ্রাম, তা মাত্র কয়েক দশকে আজ বিশ্বের অন্যতম প্রধান ইন্টারন্যাশনাল মেগা সিটি এবং সিলিকন ভ্যালিতে পরিণত হয়েছে। চীনকে বিশ্ব বাজারের সাথে যুক্ত করতে ডেং চালু করেন ওপেন ডোর পলিসি। চীন তাদের অর্থনৈতিক উদারীকরণ শুরু করেছিল 1978 সালে, যেখানে ভারত তাদের অর্থনৈতিক বিশ্ববাজারের জন্য উন্মুক্ত করেছিল আরও অনেক পরে, মানে 1991 সালে। এই 13 বছরের অগ্রগামিতা চীনকে বিশ্ব বাজারের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে অনন্য সুবিধা দেয়। নাইকি, অ্যাপেল, স্যামসাংয়ের মতো বিশ্বের তাবড় তাবড় বহুজাতিক কোম্পানি চীনে তাদের কারখানা স্থাপন করে। চীন থেকে অর্জিত এই বিপুল বৈদেশিক মুদ্রা এবং রাজস্বকে তাদের সরকার পরবর্তীতে নিজেদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে ঢেলে দেয়। দেশ জুড়ে বুলেট ট্রেন নেটওয়ার্ক, এক্সপ্রেসওয়ে, বিশ্বমানের বন্দর এবং আধুনিক বিমানবন্দর গড়ে তোলা হয়। একই সাথে চীন বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নয়নকে তাদের জাতীয় অগ্রাধিকার বানায়। 2026 সালের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী চীন বর্তমানে প্রতি বছর গবেষণা এবং উন্নয়ন খাতে প্রায় $600 বিলিয়ন বেশি অর্থ ব্যয় করছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে চীন কেবল অর্থনৈতিক বা অবকাঠামোগতভাবেই শক্তিশালী হয়ে ওঠেনি। বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করতে তারা সামরিক এবং প্রতিরক্ষা খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। আজ আমেরিকার পরেই চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী দেশ হিসেবে বিবেচনা করা হয়। বিশাল আধুনিক পারমাণবিক অস্ত্রভাণ্ডার, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধবিমান, স্টেলথ প্রযুক্তির সমন্বয়ে চীন তাদের ডিফেন্স সিস্টেমকে এক দুর্ভেদ্য স্তরে নিয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের কৌশল এবং সামরিক বাজেট বৃদ্ধি বিশ্ব রাজনীতিতে তাদের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করেছে। আজ যদি আমরা 1990 সালের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকাই, তবে দেখব যে ভারত এবং চীনের অর্থনৈতিক অবস্থান প্রায় একই সমান্তরালে ছিল। এমনকি 1990 সালে ভারতের জিডিপি পার ক্যাপিটা চীনের চেয়ে সামান্য বেশি ছিল। 1990 সালে ভারতের জিডিপি পার ক্যাপিটা ছিল প্রায় $367, যেখানে চীনের ছিল $317। কিন্তু চীনের সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী পলিসির কারণে আজ 2026 সালে লেটেস্ট ইকোনমিক ডেটা অনুযায়ী চীনের জিডিপি পার ক্যাপিটা বৃদ্ধি পেয়ে প্রায় $13,400 পৌঁছেছে, যা ভারতের বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $2,850 তুলনায় প্রায় 4.7 গুণ বেশি। ডেং জিয়াওপিং তার এই সংস্কার নীতিকে ব্যাখ্যা করতে গিয়ে একটি বিখ্যাত উক্তি করেছিলেন, ক্রসিং দ্য রিভার বাই ফিলিং দ্য স্টোনস, অর্থাৎ নদীর তলদেশের পাথর স্পর্শ করে করে ধীরে ধীরে এবং সতর্কতার সাথে নদী পার হওয়া। এর অর্থ হলো কোনো এক নায়কের খামখেয়ালিপনায় হঠাৎ করে পুরো দেশের নীতি বদলে ফেলা নয়, বরং প্রতিটি সংস্কার প্রথমে ছোট আকারে টেস্ট করা, তারপর ফলাফল দেখা এবং প্রয়োজন অনুযায়ী পলিসি অ্যাডজাস্ট করে ধাপে ধাপে দেশ জুড়ে তা কার্যকর করা। তবে এর মানে এই নয় যে ডেং জিয়াওপিং একজন সর্বগুণসম্পন্না নায়ক ছিলেন এবং তার কোনো নেতিবাচক দিক ছিল না। অর্থনৈতিকভাবে তিনি উদারপন্থী এবং প্রগতিশীল হলেও রাজনৈতিকভাবে তিনি কমিউনিস্ট পার্টির একচ্ছত্র একনায়কতন্ত্রকেই বিশ্বাস করতেন। তার এই পলিটিক্যাল কঠোরতার চরম বহিঃপ্রকাশ ঘটেছিল 1989 সালের ঐতিহাসিক ভিয়েনআনমেন স্কোয়ার হত্যাকাণ্ড, যেখানে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত শত শত ছাত্র এবং সাধারণ মানুষকে সামরিক বল প্রয়োগ করে নির্মমভাবে দমন করা হয়েছিল। চীনের এই অতি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে তাদের পরিবেশ এবং ইকোলজির উপর যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল, যার খেসারত আজ চীনের বহু শহরকে দূষণের মাধ্যমে দিতে হচ্ছে। ডেং জিয়াওপিং যদি অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাথে রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতার পথ উন্মুক্ত করতেন, তবে চীন হয়তো আজ এক অন্য উচ্চতায় পৌঁছত। কিন্তু সেই রাজনৈতিক একনায়কতন্ত্রের ধারাবাহিকতার ফলস্বরূপ আজকের চীনে আমরা শি জিনপিংয়ের মতো শাসন ব্যবস্থা দেখতে পাচ্ছি, যেখানে ক্ষমতা আবার সম্পূর্ণভাবে একক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়েছে।
মানুষের নাগরিক স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ বলবৎ হয়েছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা ব্যাহত হচ্ছে চীনে। তবে সমস্ত বিতর্ক এবং সীমাবদ্ধতা সত্ত্বেও গত 40 বছরে চীনের এই দরিদ্র দেশ থেকে গ্লোবাল শক্তিশালী হয়ে ওঠার অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত যাত্রা বিশ্ব ইতিহাসের পাতায় চিরকাল এক অনন্য শিক্ষণীয় অধ্যায় হিসেবে অক্ষুণ্ণ থাকবে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, একটি দেশের প্রকৃত উন্নতির জন্য অর্থনৈতিক আর সামরিক সমৃদ্ধি কি সব, নাকি এর সাথে নাগরিকদের রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতাও সমানভাবে প্রয়োজন? চীনের এই একনায়কতান্ত্রিক মডেল কি আগামী দিনেও তাদের এই পরাশক্তির তকমা ধরে রাখতে পারবে, নাকি এটি তাদের পতনের কারণ হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।